আপনারা জানেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশন বসেছে। পুরো বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডবের পর এবার 7 জন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান সশরীরে সে অধিবেশনে যোগ দিয়েছেন। সেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আছেন এবং এই জাতিসংঘে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, খাদ্য নিরাপত্তা এবং মহামারীকে টেকসইভাবে মোকাবেলা করে দেশের শান্তি বিরাজ করার উপরে বাংলাদেশ গুরুত্ব দেবে বলে জানা গেছে। এই যে অধিবেশন বসছে, সেই অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জন্য কি বার্তা বয়ে নিয়ে আসছে, কি নতুন সম্ভাবনার দুয়ার খুলছে এবং বিশ্বের দরবারে বাংলাদেশ কি বার্তা দিচ্ছে, এসব নিয়ে আসুন আমরা আলোচনা করি গণতন্ত্রে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আমন্ত্রিত অতিথি এই সন্ধ্যায় নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জনাব মোহাম্মদ আলী শিকদার রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন আছেন, সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই জেনারেল মোহাম্মদ আলী শিকদার, আপনাকে দিয়েই। বাংলাদেশ আসলে বিশ্বের দরবারে কি বার্তা দিল এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের মধ্য দিয়ে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতবার সশরীরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উপস্থিত হতে পারেননি কোভিডের কারণে। এবার অন্যান্য সীমিত সংখ্যক যে নেতৃবৃন্দ সশরীরে উপস্থিত হয়েছেন, তার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন। প্রধানমন্ত্রীর মূল যে ভাষণটি, সেটি কিন্তু 24 তারিখ আগামীকাল তিনি দিবেন এবং সেটি কিন্তু আমার ধারণা অধীর আগ্রহে আমরা বাংলাদেশের মানুষজন অপেক্ষা করছি। ঠিক একইভাবে বিশ্ব অঙ্গনের বিশ্বের নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক যে সম্প্রদায় রয়েছে, তারাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভাষণটি শোনার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছেন। তার কারণটি এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে এই পর্যন্ত তিনি জাতিসংঘের এবং আন্তর্জাতিক অঙ্গনের শান্তি এবং নিরাপত্তা রক্ষাকল্পে তিনি যে ভূমিকা রেখেছেন, সেটি বলা যায় যে একটি উন্নয়নশীল দেশের প্রধানমন্ত্রী হিসাবে অসাধারণ এবং সারা বিশ্বের নেতৃবৃন্দের দৃষ্টি তিনি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। যে কারণেই কিন্তু এখন বিশ্বের নেতৃবৃন্দ শেখ হাসিনার কথা শুনতে চায়। আগামীকাল তিনি ভাষণ দেবেন, কিন্তু ইতিমধ্যেই তিনি কতগুলো সাইড লাইনের যে আলোচনা থাকে তার তিনি অংশগ্রহণ করেছেন। আজকে বোধহয় যেটা খবরে দেখলাম, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের একটি অনুষ্ঠান বা অনুষ্ঠান করেছেন, যেখানে কোভিড নিয়ে প্রধানত আলোচনা হয়েছে, অন্যান্য প্রসঙ্গ এসেছে। সেখানে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তিনি তুলে ধরেছেন। সেখানে রোহিঙ্গা ইস্যুটি কিন্তু তিনি এনেছেন এবং যেটি খবরে আমি দেখলাম, আমাদের বাংলাদেশ টেলিভিশন চ্যানেলের খবরে যেটি দেখলাম, সেখানে প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যেটি আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এবং আমরা এই রোহিঙ্গা ইস্যু যে পর্যবেক্ষণ করছি দীর্ঘদিন ধরে, সেই জায়গা থেকে কিন্তু আমরাও সেরকম কথা বলে আসছিলাম, যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায় এবং বিশ্ব নেতৃবৃন্দের যে ভূমিকা, সেই ভূমিকাটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং সঙ্গত কারণে তিনি বলেছেন, কারণ গত 4 বছর ধরে, বিশেষ করে 2017 সালের আগস্ট মাসের পর থেকে এ পর্যন্ত বিশ্ব নেতৃবৃন্দ এবং বিশ্ব সম্প্রদায় রোহিঙ্গারা কক্সবাজারে আছে, তাদের মানবিক সমর্থন, তাদের অর্থনৈতিক বা অন্য যে সামাজিক এখানে যে সাপোর্ট দরকার, সেটি তারা প্রদান করছেন বাংলাদেশের সাথে একসঙ্গে। সেটি প্রশংসার যোগ্য অবশ্যই, কিন্তু আমাদের কাছে বিশ্লেষণের জায়গা থেকে মনে হয়েছে যে এই রোহিঙ্গা সমস্যার সমাধানের একমাত্র পথ হলো তারা তাদের স্বদেশে ফেরত যাবে, এটি হলো সমাধান। কিন্তু সেই জায়গায় আমরা যেমন প্রশ্ন তুলেছি, প্রধানমন্ত্রী সে কথা বলেছেন যে গত 4 বছরে বিশ্ব নেতৃবৃন্দ বিশ্ব সম্পদের কাছ থেকে যে ভূমিকা প্রত্যাশিত ছিল এইটা সমাধান করার জন্য, অর্থাৎ রোহিঙ্গা ফেরত যাওয়ার জন্য, সেই ভূমিকা বিশ্ব সম্প্রদায় রেখেছে কি রেখেছে না, বা রাখতে পেরেছে কি না, সেই বিষয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন তুলেছেন। আমরা প্রধানমন্ত্রী যখন ভাষণ দেন, তখন তিনি রাষ্ট্রনায়ক এবং একটা রাষ্ট্রের পক্ষ থেকে ভাষণ দেন, তাকে অনেক কূটনৈতিক শিষ্টাচার, সৌজন্য বজায় রেখে কথা বলতে হয়, সেটাই তিনি বলেছেন। এবং তার কথার মধ্যে দিয়ে আমরা যখন বাংলাদেশের নাগরিক হিসাবে, বিশ্ব হিসাবে যখন দেখি, তখন আরো আমরা এটা বলতে পারি আমাদের জায়গা থেকে
সেটি হলো এই যে আমাদের কাছে মনে হচ্ছে যে বিশ্ব সম্প্রদায় এই রোহিঙ্গা সমস্যাটার সমাধানের খুব আগ্রহী সেরকম আমাদের কাছে মনে হচ্ছে না, বরং আমাদের কাছে কখনো কখনো মনে হয় তাদের ভূমিকা দেখে যে তারা চাচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটা জিয়ে রাখতে এবং এই বাংলাদেশ এবং মিয়ানমারকে ঘিরে এই বিশ্ব নেতৃবৃন্দ বা শক্তি বা পরাশক্তিদের যে সমস্ত স্বার্থ রয়েছে, সেটা ভূ রাজনীতির স্বার্থ বা অর্থনৈতিক স্বার্থ যাই বলেন না কেন, সেই স্বার্থ তারা উদ্ধার করবার জন্য এই মিয়ানমার এবং বাংলাদেশকে কেন্দ্র করে তাদের যে কৌশল, সেই কৌশলটাকে তারা প্রাধান্য দেওয়ার জন্য এই রোহিঙ্গা সমস্যার সমাধান তার থেকে ফেরত যাওয়ার জন্য যা দরকার সেটি হচ্ছে না। তার কারণটি তাদের নিজ নিজ জায়গা থেকে তারা যখন এই ভূরাজনৈতিক স্বার্থকে প্রাধান্য হচ্ছে, তখন এই অঞ্চলে এটি সমাধান করার জন্য এই আঞ্চলিক যে শক্তি আছে এবং বৈশ্বিক যে বৃহৎ শক্তি আছে তাদের যে একটা কনভার্জেন্স, অর্থাৎ একটা মিলিত জায়গায় এসে কনভার্স করার কথা, সবাই মিলে একটা স্ট্যান্ড নিলেই কিন্তু সমস্যার সমাধান হতে পারে। সেই এক জায়গায় যে স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ড নেওয়াটা তাদের হচ্ছে না, তারা কনভার্স করছে না, এটা তো স্পষ্ট। তা না হলে তাদের সমস্যার সমাধান হয়ে যেত। সুতরাং এই যে জায়গাটি, তাদের প্রত্যেকে তাদের নিজের নিজ স্বার্থ রক্ষার জন্য এটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে তারা ব্যবহার করার চেষ্টা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। প্রধানমন্ত্রী এগুলো বলেন নাই বা ওনার জায়গা থেকে বলতে পারেন না, উনি যা বলেছেন সেটা ওনার কথা, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কিন্তু এইভাবে বেশি দেখছি। এই জায়গাটায় আমি মনে করছি যে আগামীকাল উনি যখন জাতির সঙ্গে ভাষণ দিবেন, ডেফিনেটলি আমরা প্রত্যাশা করছি যে রোহিঙ্গা এসব কথার একটা প্রতিফলন থাকবে বলে আশা করছি আসবেন এবং তিনি হয়তো নতুন কোন। জেনারেল শিকদার, আমি আপনার কাছে আসবো। আপনার কথার প্রসঙ্গ ধরে আমি জনাব তৌহিদ হোসেনের কাছে যেতে চাই। তাহলে জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে বাংলাদেশের আসলে পাওয়ার কি আছে, বাংলাদেশের বিশ্ব দরবারে দেয়ার কি আছে? ধন্যবাদ। আসলে ইউএন জেনারেল অ্যাসেম্বলি যখন হয় তখন সেখানে খুব একটা কিছু পাওয়ার দেওয়ার যে থাকে তা আমার মনে হয় না। এটা কোনো 200 দেশ পাশাপাশি আসে, সবাই তাদের বক্তব্যটা রাখে, কনসার্ন গুলি ব্যক্ত হয়। এটাই হলো একটা বিষয় যে ওখানে যে বিভিন্ন দেশে যে কনসার্ন গুলি আছে সেগুলিকে বিশ্বের সামনে হাজির করা হয়, যেটা আমাদের প্রধানমন্ত্রী অলরেডি করছেন। যে রোহিঙ্গা সমস্যাটা এই মুহূর্তে নিঃসন্দেহে আমাদের সবচেয়ে জটিল সমস্যা, এবং এই সমস্যার সমাধান এই জন্য উনি কিন্তু সমস্যার শুরুতেই, অগাস্টে শুরু হলো, সেপ্টেম্বরেই কিন্তু উনি সুস্পষ্ট একেবারে পথ দেখিয়েছিলেন যে কিভাবে এটা সমাধান করা যায়। সমাধান করতে হলে এই মানুষগুলোকে ফেরত যেতে হবে তাদের দেশে। এটা তাদের দেশ না, ওইটা তাদের দেশ। 2, তাদের যেতে হবে অধিকার এবং নিরাপত্তা সহ। নিরাপত্তা না পেলে তারা যাবেন। আর আপনারা জানেন যে যখন তারা একবার চলে এসেছে তাদেরকে কিন্তু আমরা জোর করে পাঠাতে পারবো না। তাদের স্বেচ্ছায় ওখানে তাদের নিরাপত্তা আছে, এটা দেখে তাদের যেতে হবে। এই হলো দ্বিতীয় বিষয়। আর তৃতীয় হচ্ছে যে তাদের অধিকার। আমি বলি না যে আমরা এখানে বসে তাদের নাগরিক অধিকার পুরোটা আদায় করে দিতে পারবো, তাদেরকে নাগরিক বানাতে পারবো ইত্যাদি ইত্যাদি, সেটা হয়তো না, কিন্তু ন্যূনতম কিছু অধিকার আছে মানুষের, সে যেখানেই থাকুক না, তাদেরকে সেই অধিকারটুকু না দিলে তারা যাবে না এবং আমরা তাদেরকে জোর করে ফেরত পাঠাতে পারবো। এক। দ্বিতীয় যে প্রসঙ্গটা আমি মনে করি সেটা হলো যে সমস্ত বিশ্ব খুব যে প্ল্যান প্রোগ্রাম করে এই সমস্যাটাকে জিয়ে রাখছে বা আমাদের ঘাড়ে চাপিয়েছে, এটা আমি ঠিক মনে করি না। আমি মনে করি যে তারা অনেকটাই নির্লিপ্ত। এই ব্যাপার একটা সমস্যা এসেছিল, সেটা নিয়ে কিছু কথাবার্তা হচ্ছিল পৃথিবীতে। আমরা তখনই বলেছি 1700-1800 না, আমরা সবাই কিন্তু বলেছি যে আসলে পৃথিবীতে একটার পর একটা সমস্যা আসবে এবং যখন যেটা আসবে সেটা প্রায়োরিটি পাবো। আজকে বলেন আমাদের প্রধানমন্ত্রী ছাড়া রোহিঙ্গা নিয়ে আর কেউ কোনো কথা বলবে অন্ততপক্ষে স্বপ্রণোদিত হয়ে, এটা আমার মনে হয়। সবাই আফগানিস্তান নিয়ে ব্যস্ত। সিমিলারলি যখন একটা ইস্যু হাজির হয় সেটা নিয়ে সবাই ব্যস্ত থাকে, সেটা প্রাধান্য পায় মাধ্যমে মানুষের কথাবার্তা, কিন্তু যখন আরেকটা ইস্যু এসে যায় তখন এটা চাপা পড়ে যায়। আমাদের দায়িত্ব হচ্ছে, এবং যেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের যে মন্ত্রণালয় আছে তারাও করে যাচ্ছে, সেটা হলো যে পৃথিবীকে ভুলতে দেওয়া চলবে না যে এই ইস্যুটা খুবই সিরিয়াস। আর অন্যরা যেটা করছে তারা নিজেদের স্বার্থ দেখছে। শুধু মিয়ানমারে তাদের কিছু স্বার্থ আছে, চীনের বিরাট স্বার্থ আছে। আমি কিন্তু চীন যে আমাদের পক্ষে আসলে এতে আমরা অসন্তুষ্ট, কিন্তু আপনি তাদের অবস্থানে গিয়ে দেখেন যে তারা শুধুই নিজের স্বার্থ দেখছে, এবং স্বার্থ কিন্তু ওখানে তাদের বেশি আছে আমাদের তুলনায়। এভাবেই তারা এটাতে এগোচ্ছে। কিন্তু তারা যেটা পারত, যেটা জেনারেল সাহেব বলেছেন যে আঞ্চলিক ক্ষমতাধর যারা চীন, ভারত, তারা কিন্তু এটার একটা মাঝামাঝি পথ বের করে নিতে পারতো। বিশেষ করে চীনের সাথে যেহেতু এত ঘনিষ্ঠ সম্পর্ক দুটো দেশে,
আমাদের এবং মিয়ানমার, তারা এক ধরনের অনেস্ট ব্রোকার হতে পারতো, সেটা তারা সেই পথ তারা নেই। তারা শুধুই তাদের ইমিডিয়েট স্বার্থটা দেখেছে। ভবিষ্যতে যে কি হতে পারে এর থেকে, এটা নিরাপত্তা বিশেষজ্ঞরা আরো বেশি বলতে পারবেন। সেটা হলো যে এখানে এটা একটা বড় সমস্যা, এখন তো একটা বড় সমস্যা আমাদের জন্য, কিন্তু এটা একটা বিরাট সমস্যা দাঁড়াবে আমাদের জন্য। এবং আমি মনে করি যে তখন আমাদের কর্তব্য হবে এই সমস্যাটাকে যে শুধু আমাদের না থাকে সেটা নিশ্চিত করে থাকবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। এরই মধ্যে বাংলাদেশের তরফ থেকে এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সামনে আর একটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও রয়েছে। দেশের এই পরিস্থিতি এবং আন্তর্জাতিকভাবে বিদেশের বিভিন্ন দেশের সরকার রাষ্ট্রপ্রধানরা সেখানে আসছেন, এই সব কিছুর একটা প্রভাব কি পড়তে পারে এই সফরে, প্রধানমন্ত্রীর এই সফরে? ধন্যবাদ। দেখুন, এই সফরটি সেটি বাংলাদেশের পররাষ্ট্র নীতির একটি অন্যতম স্তম্ভ হচ্ছে বাংলাদেশের এই যে জাতিসংঘে এই যে এক ধরনের কূটনৈতিক প্রচেষ্টা। এবং এখানে আপনি খেয়াল করে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী যতবারই জাতিসংঘে বক্তব্য রেখেছেন উনি তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। একটি হচ্ছে বাংলাদেশের যে অ্যাচিভমেন্ট গুলো, আপনার অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের যে অর্জনগুলোকে গ্লোবালি সেটিকে কমিউনিকেট করা এবং এক ধরনের শোকেসিং করা, যার মাধ্যমে বাংলাদেশের যে ভাবমূর্তি, বাংলাদেশের যে আত্মমর্যাদার জায়গাটি সেটি সমুন্নত করা। এবং সেটি উনি বাংলাদেশের দ্য চিফ ডিপ্লোম্যাট হিসেবে উনি এই কাজটি অত্যন্ত মানে দক্ষতার সঙ্গে, সাহসের সঙ্গে এবং আমি বলবো যে একেবারেই এক্সেপশনালি উনি কাজটি করে যাচ্ছেন। এটি একটি গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় যে বিষয়টি আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের পররাষ্ট্রনীতির বাস্তবায়ন করছেন এবং সেখানে বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের যে ডিবেটটি হয়, সেখানে বাংলাদেশের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তুলে ধরেন উনি। এবং যে চ্যালেঞ্জগুলো আমরা বলবো না যে একেবারেই বাংলাদেশের জন্য ইউনিক, কতগুলো চ্যালেঞ্জ আছে এগুলো কমন চ্যালেঞ্জ। কিন্তু এই যে বাংলাদেশের চ্যালেঞ্জ, আমরা যদি বলি যে রোহিঙ্গা সংকটের যে বিষয়টি, যেটিতে ইতিমধ্যে আলোচনা হয়েছে, দ্বিতীয় যে চ্যালেঞ্জটি বাংলাদেশ মোকাবেলা করছে সেটি হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের যে বিষয়টি, তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে এই মুহূর্তের যে সমস্যা, যে প্যান্ডেমিক, যে কোভিড-19 যে বৈশ্বিক মহামারী, এবং এই বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে কিন্তু জাতিসংঘের এই যে উনি সাধারণ পরিষদে জয়েন করেছেন এবং সেখানে কিন্তু এই বিষয়ে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং একটা আলোচনায় উনি ছিলেন। উনি বলেছিলেন যে উনি গত যে আপনার যে ইয়েটি হয়েছিল সেশনটি 75, সেখানে কিন্তু বলেছিলেন যে এই ভ্যাকসিনকে একটি পাবলিক গুড হিসাবে একটি পাবলিক গুড হিসেবে এটিকে আপনার ঘোষণা করা, অর্থাৎ ভ্যাকসিন নিয়ে কোনো রাজনীতি, কোনো ধরনের মুনাফার কোনো কার্যক্রম যেন পরিচালিত না হয়, বিশ্বব্যাপী সেটিকে উন্মুক্ত করে দেওয়া, এর যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর যে রাজনীতি সেটি থেকে মুক্ত করা। এই যে সাহস করে এই কথাগুলো বলা, যে কথাগুলো আসলে আমি মনে করি যে উন্নত বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মুখ থেকে আসা উচিত ছিল, কিন্তু বাংলাদেশ কিন্তু সেই কাজটি করছে। তো এবারও কিন্তু উনি এই কথাটি বলেছেন। তো ফলে এই যে প্যান্ডেমিক এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা আপনি বলেছেন, যে এই যে টেকসই উন্নয়নের ইতিমধ্যে উনি যে অ্যাওয়ার্ড পেলেন এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি স্টেটমেন্টও দিয়েছেন। ফলে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা এই মুহূর্তের যে এসডিজি যে বাস্তবায়নের যে কাজটি বাংলাদেশ করছে সেই বিষয়টি তুলে ধরছেন। এবং তৃতীয়ত মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আমি যেটা আমরা অবজার্ভ করি সেটি হচ্ছে যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক আছে। বাংলাদেশ সেগুলো দ্বারা, বাংলাদেশ তৈরি না করলেও বাংলাদেশ তার দ্বারা আক্রান্ত হচ্ছে। যেমন রোহিঙ্গা সমস্যা, যেটি মিয়ানমার তৈরি করেছে এবং মিয়ানমারকে যে সমস্ত রাষ্ট্রগুলো সমর্থন করছে তাদের এই জেনোসাইড এবং এথনিক ক্লিনজিং এর যে আচরণকে সেই চীন বা ভারত কিংবা রাশিয়া এবং আরো যে অন্যান্য রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলো অথবা এবং মিয়ানমারের সৃষ্ট যে সমস্যা সেই সমস্যাটা নিয়ে বাংলাদেশ কথা বলছে। তো এই যে আপনার সামগ্রিকভাবে বাংলাদেশের যে চ্যালেঞ্জগুলো আছে এবং আঞ্চলিক বা আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো আছে এবং সেখানে শান্তির বিষয়, মানবতার বিষয়, দারিদ্র্য বিমোচনের বিষয়
এবং জলবায়ু পরিবর্তনের বিষয়, এই সব কিছু নিয়েই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটি দিক নির্দেশনামূলক এবং এক ধরনের রোড ম্যাপ বিশ্বের জন্য সেই ধরনের বক্তব্য উনি রাখেন। এবং আমরা জানি যে আগামীকাল ওনার যে ভাষণটি উনি দেবেন সেখানে এই বিষয়গুলো বা আরো অনেক বিষয় থাকতে পারে। কিন্তু আমরা যদি মোটা দাগে যদি বিবেচনা করি তাহলে এই যে বিশ্ব কূটনৈতিক মঞ্চ, যেখানে হয়তো সরাসরি কোনো দর কষাকষি হয় না, যেখানে কোনো বাইন্ডিং কোনো সিদ্ধান্ত হয় না, কিন্তু এটি এখানে একজন খুবই অভিজ্ঞ কূটনীতিক আছেন, উনি জানেন এবং বলেছেন উনি যে এই যে কনসার্ন গুলো ব্যক্ত করা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের যে সরকার প্রধানরা যে বক্তব্য রাখছেন এবং সেগুলো গ্লোবাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং এর মাধ্যমে যে আমরা কমিউনিকেট করি আরেকটি রাষ্ট্রের সঙ্গে, এবং এছাড়াও কিন্তু আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছরই এই যে দ্বিপাক্ষিক বৈঠকগুলো করেন বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সরকার প্রধান বা বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে, সেটি কিন্তু আমাদের যে কূটনৈতিক যে কার্যক্রম সেই কার্যক্রমকে শক্তিশালী করছে। এবং উনি ওনার বক্তব্য, ওনার আলোচনা আমাদের পুরো যে ফরেন পলিসি টিম, সেই টিমের জন্য কিন্তু একটা দিক নির্দেশনামূলক। ফলে বাংলাদেশ যে বাংলাদেশের অর্জন, বাংলাদেশের এই যে একটি মধ্য আয়ের দেশ এবং বাংলাদেশ লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে উন্নীত হওয়া, বাংলাদেশের 2030 এবং 2041-এর যে স্বপ্ন, এই সবকিছুর কিন্তু আপনার একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে জাতিসংঘের সামনে তুলে ধরা। কারণ বাংলাদেশ নিয়ে এক ধরনের অপপ্রচার আছে, বাংলাদেশ নিয়ে এক ধরনের স্টেরিওটাইপ থিঙ্কিং আছে। আমরা জানি যে বাংলাদেশকে অনেকেই সেই 70s-এর বাস্কেট কেসের মোড়কে দেখতে চায়, বাংলাদেশকে এখনো অনেকে ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে দেখতে চায়, বাংলাদেশকে এখনো অনেকে মনে করে যে এটি বন্যা, দারিদ্র্য পীড়িত, খরা পীড়িত একটি রাষ্ট্র। অথচ বাংলাদেশ কিন্তু সেগুলোকে ইতিহাস হিসেবে প্রমাণিত করেছে। আপনি বাংলাদেশকে যদি গত 10 বছর বা 15 বছর ধরে বিবেচনা করেন তাহলে এটি অন্য রকম বাংলাদেশ। এবং এই যে একটি মিরাকেল বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে তুলে ধরা কিন্তু একটি গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের ভাবমূর্তি ইচ্ছা করে এটিকে অনেকে এটিকে সেভাবে তুলে ধরার চেষ্টা করেন না। পাশাপাশি যে বিভ্রান্তি যে জায়গাটা, যে কিছুটা ইগনোরেন্স থেকেও আসে, ফলে সেইখানে কমিউনিকেট করাটা খুবই জরুরি। এবং আজকে এই কোভিডের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাহস করে উনি ওখানে গিয়েছেন এবং সেখানে উনি শুধু যে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন তাই না, উনি ইতিমধ্যে 21 তারিখ থেকে উনি সেখানে বসে বক্তব্য শুনছেন এবং যে সাইডলাইন যে বৈঠকগুলো হচ্ছে, ওনার স্টেটমেন্ট গুলো প্রচারিত হচ্ছে, বিভিন্ন সেমিনারে উনি অংশ নিচ্ছেন, নারীর যে উইমেন লিডার্স এদের যে কনফারেন্স সেখানে উনি অংশগ্রহণ করছেন। এই যে মাল্টিপল বা মাল্টিফেরিয়াস যে অ্যাক্টিভিটিস, এটি কিন্তু বাংলাদেশের কূটনীতি, বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের মর্যাদা সবকিছুর জন্য একটি শক্তিশালী একটি ভিত্তি হিসেবে কাজ করছে। অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর দেলোয়ার হোসেন। আমরা একটা বিরতি নিই, বিরতি থেকে ফিরে এসে আরো প্রশ্ন আছে, আরো বিশ্লেষণ আছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আলোচনা শুরু করছি আমরা জেনারেল শিকদার, আপনাকে দিয়েই। আমি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি জেনারেল শিকদার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অনেক আছে তারা মহা উৎসাহে দেখতে থাকে এবং আবার বিশ্বাস করে অনেকগুলো। জনাব তৌহিদ হোসেন, আমরা শুরু করছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা দ্বিতীয় পর্ব শুরু করছি। জনাব মোহাম্মদ আলী শিকদার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্রে যান তখন সেখানে যারা প্রবাসী বাংলাদেশি আছে তাদের ভেতরে এক ধরনের সাড়া পড়ে, তারাও রাজনীতির সঙ্গে বেশ জড়িত। ব্যবসায়ী যারা আছে তারাও এক ধরনের সাড়া পড়ে তাদের ভেতর, এবং প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করেন। এই যে বিষয়গুলো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য, এগুলো কতটুকু কাজে দেয় বলে আপনি মনে করেন? দেখেন, আজকাল যে বিশ্বায়নের যুগ, এই যুগে কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন কোনো কিছু কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু একেবারে বাস্তব কথা, নির্মোহ কঠিন সত্য কথা। অনেক বিষয় আছে যেটি আন্তর্জাতিক অঙ্গনে ঘটে, সেটা আমাদের জন্য সহায়ক হয় না। আমরা আলোচনা সমালোচনা করি, অনেক দেশের ভূমিকা নিয়ে আমরা সমালোচনা করি, সঙ্গত কারণেই করি। কিন্তু তারপরেও যে মূল কথা হলো যে এই বিশ্বায়নের যুগে আপনার বৈশ্বিক সহযোগিতা ছাড়া এবং বৈশ্বিক যে সম্পর্ক সেটাকে মজবুত করা ছাড়া কিন্তু দেশের ভিতরে উন্নয়ন
সম্ভব নয়। সেই জায়গা থেকে আপনি যদি বলেন, তাহলে আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন, আমাদের যারা প্রবাসী রয়েছেন, এবং যেটি এখন আপনি যে প্রসঙ্গ কর্মে যে কথাটি বললেন যে প্রধানমন্ত্রী গেলে সেখানে উৎসাহ উদ্দীপনা বাঙালি যারা আছে সেটা একটা সঙ্গত কারণে। এবং এই যে যারা প্রবাসী রয়েছেন, সেটা আপনি নিউ ইয়র্কে বলেন, লন্ডনে বলেন বা অন্যান্য দেশে বলেন, তারা কিন্তু এই বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবার জন্য তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে শুধু তাই নয়, তারা বাংলাদেশকে তুলে ধরার জন্য কিন্তু বিভিন্ন ভাবে তারা সেই সমাজে বড় ধরনের ভূমিকা রাখছে। এবং সেটা আপনি সেই দেশের রাজনৈতিক অঙ্গন বলেন, সেই দেশের যারা প্রশাসন রয়েছে সেখানে বলেন, সেই দেশে ব্যবসায়িক যে আছে সম্প্রদায়ের সেখানে বলেন। সুতরাং সেই জায়গা থেকে সঙ্গত কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 12 বছর ধরে এক নাগাড়ে প্রধানমন্ত্রী রয়েছেন, এবং তিনি এই 12 বছরে বাংলাদেশকে একটা মর্যাদার জায়গায় আনতে সক্ষম হয়েছেন। এবং তার যে কূটনীতিক যে সফলতা, সেটি কিন্তু আজকে বিশ্বে স্বীকৃত। আমরা কিন্তু দেখছি যে এখন বৈশ্বিক অঙ্গনে যে পরাশক্তি বলতে আমরা যাদেরকে বুঝাচ্ছি, আঞ্চলিক পরাশক্তি, তারা কিন্তু বিপরীতমুখী অবস্থায় করে এবং বিপরীতমুখী দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষের কথা আমরা শুনি। একটা পাল্টাপাল্টি অবস্থান আমরা দেখছি নানা কারণে, নানা জায়গা থেকে। সেই আলোচনায় আমরা যাবো না, কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী একেবারে, আমি যদি বলি যে বিপরীতমুখী অবস্থান করছে যে বৈশ্বিক শক্তিগুলো, সেই সমস্ত শক্তিগুলোকে তিনি বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির জায়গায় অনবোর্ড করেছেন, অর্থাৎ সবাইকে তিনি রেখেছেন। এই যে একটা ভারসাম্য তিনি রক্ষা করেছেন, এটি কিন্তু বিরাট একটা জায়গা। সুতরাং এই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী যখন তিনি এই সমস্ত সফরে যান, সাংগত কারণে বাংলাদেশের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে যে নিশ্চয়ই তিনি আসছেন এবং তিনি তাদেরকেও বার্তা দিবেন, যে তাদের জন্য বার্তা দিবেন বাংলাদেশ কেমন আছে, বাংলাদেশ কেমন চলছে, বাংলাদেশের নিশ্চয়ই চ্যালেঞ্জ কি, সেগুলো বলবেন, তাদের কাছে মত বিনিময় করবেন। তারা পরবর্তীতে সেইগুলোকে অবলম্বন করে তারা তাদের অবস্থান থেকে বিশ্ব অঙ্গনে সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ভূমিকা রাখবেন। এই কাজগুলো তো আমরা বিগত সময় দেখে আসছি। সুতরাং সঙ্গত কারণে সেটি হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন যান, তিনি এই যে বৈশ্বিক যে সমস্যাগুলো যেটা আমরা আলোচনা করেছি অলরেডি, জলবায়ু বলেন, রোহিঙ্গা বলেন, অন্য অন্য যে বিষয়, এইগুলো হবে। তার সাথে যে জায়গাগুলো আসবে সেটা হলো যে বাংলাদেশের যে সার্বিক উন্নয়ন, অগ্রগতির যে জায়গায় যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে বাংলাদেশ মোকাবেলা করবে আগামী, বাংলাদেশের স্ট্যান্ডটা কি, সেটা কিন্তু তিনি তুলে ধরেন। সেটা যখন তুলে ধরেন তখন কিন্তু ওইখানে আমাদের বাংলাদেশের প্রবাসী যারা আছে তারাও কিন্তু বিষয়টা উপলব্ধি করেন যে বাংলাদেশের অবস্থানটা এটা, বাংলাদেশের স্ট্যান্ড এটা। সুতরাং যেহেতু তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন, রাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন, সুতরাং রাষ্ট্রের জায়গা থেকে যখন তিনি এগুলো তুলে ধরেন, তখন বাংলাদেশের মানুষ যারা আছে তারা কিন্তু সেটাকে নিয়ে আগামী দিনে তাদের যে সংগ্রাম, ওইখানে থেকে যে বাংলাদেশকে কিভাবে আপনার অগ্রগতি, উন্নয়ন, সমৃদ্ধির পথে, এই যে আন্তর্জাতিক সম্প্রদায় রয়েছে, সেটা ব্যবসায়িক সম্প্রদায় বলেন, রাজনৈতিক সম্প্রদায় বলেন, সেই সম্প্রদায় কিভাবে বাংলাদেশকে কাছে পজিটিভলি তারা যাতে বাংলাদেশকে দেখে এবং পজিটিভলি যাতে বাংলাদেশের সাথে সহযোগিতা করে, কি ভূমিকা রাখতে পারে, সেই বিষয়গুলো তারা করেন এবং করে থাকেন। এটা কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। সুতরাং প্রধানমন্ত্রী সবসময় কিন্তু যাওয়ার পরে ওখানে যারা বাঙালি কমিউনিটি আছেন তাদের সাথে মিলিত হন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করেন। এখন এবার এই কোভিডের কারণে কতটুকু সেটা মানে খুব বড় করে হবে না কি হবে সেটা অবশ্যই আমার কাছে সর্বশেষ সংবাদটা নেই যে উনি কিভাবে সেখানে মিলিত হচ্ছেন বা বাঙালি কমিউনিটির সাথে কি কথা বলছেন। নিশ্চয়ই তিনি ব্যাপক আকারে, বড় আকারে অন্যান্যবার যেভাবে করেন সেভাবে না করতে পারলেও নিশ্চয়ই তিনি মত বিনিময় করবেন তাদের সাথে, এবং আমাদের যে কমিউনিটি লিডারগুলো রয়েছেন ওখানে তাদের সাথেও তিনি মত বিনিময় করবেন, তাদের সাথে তিনি এই যে বিষয়গুলো আমি বললাম সেটি তুলে ধরবেন। সুতরাং সার্বিক বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী যখন এই সমস্ত সফরে যান, বিশেষ করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যেটা আমরা আলোচনা করেছি, ওখানে আসলে তো বিতর্ক হয়, ওখানে কোনো বাইন্ডিং সলিউশন সিদ্ধান্ত হয় না। কিন্তু এই যে সাইড লাইনের যে অ্যাক্টিভিটিস যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী করে থাকেন, সেটি আপনি বললেন যেগুলো, সের সাথে আরো অন্যান্য যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা আসেন তাদের সাথে কথা বলেন, সবকিছু মিলে কিন্তু এটা বড় ধরনের একটি ঘটনা বছরের মধ্যে একটা দেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য। এই কারণে যে বাংলাদেশ কিন্তু এখনো আমরা কেবল মধ্যম আয়ের দেশে, নিম্ন মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছি। আমাদের অনেক চ্যালেঞ্জ সামনে রয়েছে, সেটা রাজনৈতিক চ্যালেঞ্জ বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ বলেন, নিরাপত্তার চ্যালেঞ্জ বলেন, আঞ্চলিক যে পরিস্থিতির জন্য আমরা বহুবিধ
চ্যালেঞ্জের আমাদেরকে সামনে আসছে এবং আগামীতে আসবে, সেইগুলো কারণে যে একটা বছরে প্রধানমন্ত্রী যখন যান তখন এইগুলো তিনি তুলে ধরেন এবং তার চিন্তা চেতনাটা তুলে ধরেন, সেগুলো সহায়ক হয় পরবর্তীতে যারা ওখানে থাকেন, ধরেন ওখানে দূতাবাসের কর্মকর্তারা আছেন, তারা আছেন, তারপরে যেগুলো আমি বললেন, এই সব কিছু মিলে প্রধানমন্ত্রীর এই সফরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে প্রধানমন্ত্রী এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের যে জায়গাটি সেটি আরো শক্তিশালী হবে এবং বাংলাদেশের ভাবমূর্তি মর্যাদার জায়গাটি আরো সমুন্নত হবে বিশ্ব অঙ্গনের কাছে এবং বাংলাদেশের প্রবাসী যে কমিউনিটি আছে তাদের কাছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব তৌহিদ হোসেন, এটি হয়তো ঠিক যে রোহিঙ্গা ইস্যুটি বিশ্ব সম্প্রদায়ের মনোযোগের অগ্রাধিকারে হয়তো নেই, কিন্তু একেবারেই কি মনোযোগে নেই? দেখুন, এটা ততটুকুই বিশ্ব সম্প্রদায়ের মনোযোগে থাকবে যতটুকু আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারবো। তারা নিজে থেকে খুব বেশি মনে রাখবে এটা আমার মনে হয়। এখানে আমাদের সারা পৃথিবীতে আমাদের একটা ব্যর্থতা আছে। আমাদের একটা ব্যর্থতা হচ্ছে যে আমাদের এক্সপেক্টেড কমিউনিটির সাইজ কিন্তু ছোট না, বিশাল। কিন্তু আপনি অধিকাংশ দেশে দেখবেন আমাদের এক্সপেক্টেড কমিউনিটি ইনক্লুডিং ইন দ্য ইউএস, তারা সেই দেশে যেমন আওয়ামী লীগ বিএনপি কোন্দল, এই কোন্দল দিয়েই তারা আছে। আপনি ভারতীয়দের দিকে তাকান, তারা হয় রিপাবলিকান পার্টিতে আছে আর নয়তো ডেমোক্রেটিক পার্টিতে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই দুই চারটা স্লোগান দেওয়ার জন্য। এবং তারা সেখানে ভারতের পক্ষে অনেক মতকে ইনফ্লুয়েন্স করতে পারে। সেটা করার জন্য আমাদের সংখ্যা কিন্তু একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র কম। তারা যদি এই বাংলাদেশের রাজনৈতিক কোন্দলে যুক্ত না থেকে আমেরিকাতে বসে, তারা যদি এই রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি, বিশেষ করে বাঙালিরা তো বেশিরভাগ ডেমোক্রেটিক পার্টিতে যদি কেউ যায় তাহলে যাবে, ভোট দেয় ডেমোক্রেটিক পার্টিকে, কিন্তু ভোট দেওয়াই যথেষ্ট না। এখানে প্রয়োজন হচ্ছে রাজনীতি করা সেখানে, এবং ওখানে রাজনীতি করা আমাদের মতো এত রিস্কি না, ওখানে অনেক সহজ রাজনীতি করা। এবং তারা যদি এই আওয়ামী লীগ বিএনপি কোন্দলে যুক্ত না থেকে তারা যদি এই দুইটা পার্টিতে তাদের শক্তি দিতেন, তাহলে কিন্তু বাংলাদেশের স্বার্থ অনেক বেশি আদায় করা সম্ভব হতো। এখানে থামছি। জি, আপনার কাছে আরো একটি বিষয় আমার জানার আছে, যে তাহলে ওখানে যারা ব্যবসা বাণিজ্য করেন প্রবাসীরা, তারা যদি রাজনীতিতে জড়িত থাকতেন, বাংলাদেশের জন্যে অর্থনীতির গতি আরেকটু জোরে ঘোরানো সহজ হতো কি? তারা যদি স্থানীয় রাজনীতিতে, আমাদের না, জড়িত হতেন, তাহলে আমাদের যে কোনো অর্থনৈতিক ক্ষেত্রেও তারা অনেক বেশি সাহায্য করতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের কিন্তু বাংলাদেশি কমিউনিটির মধ্যেও কিন্তু বেশ কজন আছেন যারা খুব ভালো ব্যবসাতেও যথেষ্ট এক্সেল করেছেন। আমি জানি একটা ফ্যামিলি, তাদের রোলস রয়েস গাড়ি আছে, তাদের প্রাইভেট জেট আছে। বাংলাদেশে অনেকের আছে, সেটা নাই বললাম, কিন্তু ওখানে তারা কিন্তু কষ্টার্জিত পয়সায় এই কাজ করেছে। তো তাদের যে সাফল্য, তারা যদি সেটা রাজনীতিতেও জড়িত থাকতেন তাহলে কিন্তু সেটার ইনফ্লুয়েন্স থাকতো এবং সেটা বাংলাদেশের স্বার্থের জন্য অনুকূল হতো। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে তারা আরো বেশি অবদান রাখতে পারে। তারা কিন্তু অনেকেই এবার কোভিডের সময় প্রচুর দান ধ্যান করেছেন, কিন্তু একেবারে সেই বেশ কিছু ভেন্টিলেটর কিনে পাঠিয়ে দেওয়া থেকে শুরু করে। তো বাংলাদেশি কমিউনিটির বাংলাদেশের প্রতি তাদের অগাধ ভালোবাসা আছে, কিন্তু সেটাকে তারা ম্যাটেরিয়ালাইজ করতে পারতেন আরো বেশি যদি ওই দেশের রাজনীতিতে তারা অংশগ্রহণ করতে পারতেন এবং গুরুত্বপূর্ণ পদে যেতে পারতেন। ভারতীয়দের মধ্যে কিন্তু গভর্নর হয়েছে, সিনেটর হয়েছে, এবং আপনি যদি কমলা হ্যারিসকে ধরেন, তো শুধু ভারতের না, কিন্তু তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছে। এটা বাংলাদেশের একজনের পক্ষে সম্ভব ছিল। জি, অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। তৌহিদ হোসেন যে সম্ভাবনার কথা বললেন তা তো আসলে কাজে লাগানো যায়নি এতদিন, কি বলবেন আপনি? ধন্যবাদ আবারও আপনাকে। আমি মনে করি না যে পুরোপুরি কাজে লাগানো যায়নি, এটি হচ্ছে একটি বাস্তবতা। কারণ আপনি প্রত্যেকটি দেশের যে এক্সপেট্রিয়ট বা ডায়াসপোরা কমিউনিটির আচরণ ভিন্ন। এটা সত্যি যে আমাদের যে ডায়াসপোরা কমিউনিটি, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে বলেন অথবা ব্রিটেনে বলেন অথবা জাপান বা অন্য কোনো দেশে, সেখানে আমরা জানি যে ব্রিটেনের পাওয়ার পলিটিক্সে বাংলাদেশে মানে বাংলাদেশি বংশোদ্ভূতদের অবস্থান আছে, কিছুটা আছে, এবং সেটি যদি ইতিহাস ধরেন তাহলে হয়তো আরো অনেক বেশি থাকার কথা। মানে বিশেষ করে ব্রিটেনের সঙ্গে আমাদের যে কলোনিয়াল লিঙ্কেজ, সেই লিঙ্কেজটা আমরা সেভাবে ব্যবহার করতে পারিনি, আরো আমরা ব্যবহার করতে পারতাম। তো সেটি আমার মনে হয় সেটি ভিন্ন আলোচনা। কিন্তু এটি একটি সাধারণ প্রবণতা বাংলাদেশের, যে এখানে শুধু যে
আমাদের দেশের রাজনীতি না, এমনকি বিভিন্ন অঞ্চলে কে কোন জেলা থেকে এসেছে, কোন উপজেলা, সেগুলো নিয়ে পলিটিক্স করা হয়। তো সেটা একটা দিক। তবে আমি বলবো না যে এটি অবশ্যই এক ধরনের প্যারোকিয়ালিজম, কিন্তু তার বাইরেও কিন্তু অনেকে ব্যবসা বলেন, রাজনীতি বলেন, এগুলোতে কিন্তু কন্ট্রিবিউট করছে ওই দেশের, এবং একই সঙ্গে বাংলাদেশেও বিনিয়োগ করছেন। এবং আমার মনে হয় যে এই সম্ভাবনাটি আরো বৃদ্ধি পাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের দেশ থেকেও যে নেতৃত্ব যারা সেখানে যান এবং তাদের সেখানে অনুপ্রাণিত করার একটি বিষয় আছে। এবং আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীও যে এই সফরে কিন্তু যখন তাদের সাথে কথা বলেন, এবং বিশেষ করে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য কিন্তু উনি প্রতিবারই কিন্তু যেখানেই যান, পার্টিকুলারলি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে বা নিউ ইয়র্কে বা ওয়াশিংটন ডিসি, সর্বত্রই কিন্তু উনি ওই আবেদন রাখেন এবং বাংলাদেশে কি ধরনের সুযোগ আছে সেইগুলোর কথা বলেন। এবং আমি মনে করি যে এই সম্ভাবনাটি তো রয়েই গেছে। এবং বর্তমান যে কথাটি আমরা ইতিমধ্যে বলা হচ্ছিল যে একটা বিশ্বায়নের যুগ, একই সঙ্গে বর্তমানে আপনার এই যে বাণিজ্যিক যে যোগাযোগের যে বিষয়টি, এটি এতই সহজ, এবং আপনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশের একটা অর্থনৈতিক কূটনীতির জায়গা আছে, এবং এই অর্থনৈতিক কূটনীতির জায়গাটিতেও আপনার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও কিন্তু বিশেষভাবে মানে এই বিষয়গুলোকে প্রমোট করতে হয়। তো ফলে স্থানীয় যে যারা বাংলাদেশের কমিউনিটি আছে তাদের অবশ্যই অবদান আছে, কিন্তু আমি মনে করি যে তারা আরো বেশি অবদান রাখতে সক্ষম, এবং তাদের সেই ধরনের যোগ্যতা আছে। তাদের সেখানে একাডেমিক ফিল্ড থেকে শুরু করে সর্বত্রই কিন্তু তাদের একটা ভালো বিচরণ আছে, কিন্তু সেটি এক্সপ্যান্ড করা সম্ভব। এবং আমাদের যে ডায়াসপোরা কমিউনিটির সংখ্যা কিন্তু কম না, এবং আমরা জানি যে আমাদের প্রায় 1 কোটির বেশি মানুষ বাংলাদেশের বাইরে বসবাস করছে বিভিন্ন দেশে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক ডায়াসপোরা কমিউনিটির, এবং এটি কিন্তু মাল্টি ডাইমেনশনাল, এবং সেখানে ইমিগ্রেশন ফ্যাসিলিটিস থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু বাংলাদেশের ইকোনমিকে কন্ট্রিবিউট করছে। শুধু ডাইরেক্ট ইনভেস্টমেন্টের বিষয় না, এমনকি ইনডাইরেক্টলি এই যে ব্যাপকভাবে বাংলাদেশের মানুষ সেখানে যোগাযোগ করতে যাচ্ছে, এবং এখানে একটা পারিবারিক একটা নেটওয়ার্ক আছে, আপনার একটা ইকোনমিক বা বিজনেস নেটওয়ার্ক আছে, সবকিছুই কিন্তু বাংলাদেশের এই যে আমরা এই যে ইকোনমিক গ্রোথ, যেটা আমরা একটা খুব ইমপ্রেসিভ ইকোনমিক গ্রোথ মধ্যে দিয়ে যাচ্ছি, তার পেছনে কিন্তু তাদের অবদান আছে। কিন্তু নিঃসন্দেহে তাদের আরো বেশি যদি তারা আমাদের এখানকার বিশেষ করে বাংলাদেশের যে রাজনীতি বা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার যে ধরনের ডিভাইড বা পোলাই, সেটা থেকে একটু বেরিয়ে এসে যদি তারা আরো যদি পজিটিভলি আরো গঠনমূলক ভাবে কন্ট্রিবিউট করতে পারতো, তাহলে হয়তো সেটা আরো ভালো হতো। বাট আমি মনে করি যে বাংলাদেশের কূটনীতিতে, বাংলাদেশের উন্নয়নে আমি মনে করি ডায়াসপোরা কমিউনিটি এবং পার্টিকুলারলি আপনার যুক্তরাষ্ট্রের যারা অবস্থান করছে তারা ভালো ভূমিকা রাখছে, এবং সেই ভূমিকা বাংলাদেশের মানে টপ ডিপ্লোমেট হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সেটি রিকগনাইজ করেন, অ্যাকনলেজ করেন, এবং তাদেরকে উৎসাহিত করেন যেন বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের বিভিন্ন যে বিজনেস অপরচুনিটিস আছে সেগুলোর সঙ্গে যুক্ত হওয়া। কারণ বাংলাদেশ, যেটি কথা আমি একটু আগেও বলেছিলাম, যে বাংলাদেশ কিন্তু সেই পূর্বের বাংলাদেশ নয়। এবং অনেকে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্রবাসীর, আমি তাদের সমালোচনা করছি না, কিন্তু ওখানে বসে কিন্তু আমাদের কিছু মিডিয়া থেকে কিছু খবর পিক করে অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা ওনারা অনেক সময় পোষণ করেন, কিন্তু বাংলাদেশের যে ইতিবাচক যে পরিবর্তন, যে অর্জন, সেই জায়গাগুলোকে অনেক সময় তাদের সামনে সেভাবে তুলে ধরা হয় না, এবং তারা সেই জিনিসগুলোকে সেভাবে দৃষ্টি নিক্ষেপ করেন না। ফলে সেখানে একটা কিন্তু গ্যাপ আছে, এবং সেই গ্যাপটা দূর করাও খুব জরুরি। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে কূটনীতি, সেই কূটনীতির একটা গুরুত্বপূর্ণ দিক হওয়া উচিত যে আমাদের যে যারা ডায়াসপোরা কমিউনিটি, তাদের দৃষ্টিভঙ্গির জায়গাটাকে পার্টিকুলারলি বর্তমানে বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে, সেটিকে তুলে ধরা। অনেক ধন্যবাদ আপনাকে। জেনারেল মোহাম্মদ আলী শিকদার, প্রবাসী যারা আছেন তাদেরকে পরিকল্পিতভাবে দেশের স্বার্থে কাজে লাগানো কতটা করা যাচ্ছে? আমরা তো দেখছি যে দেশের স্বার্থে কিন্তু তারা বিরাট ভূমিকা রাখছে। তারা যে এই যে রেমিটেন্স পাঠাচ্ছেন, এটা তো কিন্তু বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি চালিকা শক্তি, সেটা কিন্তু সবাই আমরা স্বীকার করি। কোনোভাবেই তাদের ভূমিকাকে ছোট করে দেখার সুযোগ নাই। কিন্তু আমরা যেহেতু বিশ্বায়নের যুগে বাস করছি, সুতরাং সেই জায়গায় বাংলাদেশকে এই বিশ্বের সাথে সম্পৃক্ত করার জন্য
আরো ওতপ্রোত হবে। এবং বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু একটা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং সেটিকে সমুন্নত ভাবে তুলে ধরার জন্য দেখেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি আমরা এখনো সব কোনো কিছুতেই কিন্তু আমরা পরিপক্ক স্থানে যেতে পারিনি। সেটা রাজনীতি বলেন, গণতন্ত্র বলেন, যা কিছু বলেন, পরিপক্ক জায়গায় যেতে পারেনি। কোনো দেশই আমাদের মতো দেশ তারা কিন্তু এত স্বল্প সময়ে পরিপক্ক স্থানে যেতে পারেনি, অনেক সময় লেগেছে। আমরাও ইনশাআল্লাহ পরিপক্ক স্থানে যাব, আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু এই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এই জিনিসটা দেশের অভ্যন্তরে যদি রেখে দিয়ে, ঠিক আছে এটা অভ্যন্তরের রাজনীতি, অভ্যন্তরে এটা হবে। কেউ যদি রাজনীতি করতে চায় বাংলাদেশের ভিতরে এসে রাজনীতি করুক, সেটা তখন তারা কাদা ছুড়ে যদি বাস্তবতা হয় করুক, তাতে আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের বাইরে বসে আজকে আমরা দেখছি যে কিছু মানুষ তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সুযোগ সুবিধা নিচ্ছেন এবং বাংলাদেশের ওখানে বসে মানে অকথ্য ভাষায় রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, ইউটিউব ব্যবহার করছেন, সামাজিক মাধ্যম ব্যবহার করছেন। আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, জাতির পিতা, এদেরকে নিয়ে যে এটা তো রাজনীতির অংশ না, মুক্তিযুদ্ধ তো কোনো রাজনীতির অংশ না, আমাদের স্বাধীনতা যুদ্ধ কোনো রাজনীতি, কোনো দলীয় রাজনীতির অংশ নয়। এটা তো আমাদের জাতির পিতা দলীয় রাজনীতির অংশ না। কিন্তু সেটা নিয়ে পর্যন্ত তারা এত নিচে নেমে গেছে, কিছু লোক, স্বল্প কিছু লোক, তারা বিদেশে বসে তারা এই ধরনের মানে প্রোপাগান্ডা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আমরা লজ্জিত ফিল করি। তারা কি বাংলাদেশের নাগরিক? তারা কি বাংলাদেশের মাটি থেকে তাদের জন্ম হয়েছে? তো এই যে তারা যদি সেটি মনে না করে, তাহলে তো তাদেরকে যেটি ভাষা ব্যবহার করা দরকার তাদের জন্য, যে তাদের জন্মটা তাহলে কিভাবে হলো, সেটি এইটা মানানসই হবে না এখানে মিডিয়াতে সেই ভাষাটা ব্যবহার করা। কিন্তু দুঃখের সঙ্গে সেটা আমাকে বলতেই হচ্ছে যে এই ধরনের মানুষ কিছু বাংলাদেশে রয়েছে, তারা বাংলাদেশের পরিচয় দিয়ে বাংলাদেশের করে তারা এই ধরনের প্রোপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে চালাচ্ছে এবং তাদেরকে সরাসরি বলতে তারা দেশদ্রোহী। সুতরাং সেটি থাকবে, তারা কিছু করছেন, ড্যামেজ করছেন কিছু, কিন্তু তারা আসলে আলটিমেটলি তারা সফল হবেন না, তারা ড্যামেজ করতে পারবেন না। কারণ বিশ্ব কিন্তু এখন সবার হাতের মুঠোর মধ্যে। ওই আমরা যেমন সবকিছু সোশ্যাল মাধ্যমে দেখছি, ওই বিশ্বের যারা ম্যাটার করে সেটা তারাও কিন্তু সবকিছু দেখছেন, তারা ওয়ে আউট করছেন ওই ইউটিউবে। আর একটা দেখেই তারা কিন্তু একটা মতামত পোষণ করে একটা ধারণ করে তৈরি করছেন না। সুতরাং তারা দেখবে, কিন্তু এই যারা করছেন তাদের সম্পর্কে আমি বলছি কিছুটা হলে তারা ক্ষতি করছেন। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে বৃহত্তর বাঙালি কমিউনিটি তারা অসাধারণ ভূমিকা রাখছেন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য, বাংলাদেশকে বিশ্বের সাথে সম্পৃক্ত করার জন্য, বাংলাদেশের অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গায় ভূমিকা রাখার জন্য। সেটি আগামী দিনে অব্যাহত থাকবে বলে আমি মনে করি। এবং যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং আজকে দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি একটা বিবিসির খবর দেখছিলাম যে এই বছরের শেষের দিকে আপনার জলবায়ু পরিবর্তন বিষয়ে COP26 এর মিটিং হবে গ্লাসগোতে, ইউকে। সেটি নিয়ে কিন্তু এখনই আলোচনা শুরু হয়েছে এবং সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন বলে আমি শুনেছি। এবং সেখানে বিশ্ব কমিউনিটি থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকাটা 2015 সালে প্যারিস যে জলবায়ু চুক্তিটা হয়েছিল, সেটি এখানে বাংলাদেশ প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকার জায়গা থেকে কিন্তু মানুষ প্রত্যাশা করছেন যে সেই ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রধানমন্ত্রী রাখবেন। কারণ দেখেন তার সাহস, প্রধানমন্ত্রীর রাজনৈতিক পলিটিক্যাল কারেজ বলে এটা, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলতে পারছেন যে আমরা এই তৃতীয় বিশ্বের দোষ বলতে আমরা যেটা বোঝাই অনুন্নত বা উন্নয়নশীল দেশ, এই বিশ্বের পরিবেশ দূষণে আমাদের কিন্তু ভূমিকা একেবারেই কম, নাই বললেই চলে অনেক দেশ। কিন্তু যারা এই যে শক্তিশালী দেশ, তারাই কিন্তু এই বিশ্বের পরিবেশটা নষ্ট করেছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিগত সময়ে এই জলবায়ু যে তিনি স্পষ্ট ভাবে দাঁড়িয়ে তার ভাষণে বলেছেন যে আমরা ভিকটিম, উই আর দি ভিকটিমস, কিন্তু আমরা এটার কন্ট্রিবিউটর না। সুতরাং আমাদের যারা পরাশক্তি বিশ্বশক্তি আছেন তাদেরকে এই যে ভিকটিম আমাদেরকে এই জলবায়ুর অভিশাপ থেকে মুক্ত করার জন্য তাদেরকে ভূমিকা রাখতে হবে এবং তাদেরকে ফান্ডিং করতে হবে। এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গৃহীত হওয়ার কারণে কিন্তু এই জলবায়ুর যে ফান্ড এখন আজকে গতকালকে জো বাইডেনের ভাষণ শুনলাম, উনি বলছেন যে $100 বিলিয়ন প্রতি বছর দেওয়া হবে আন্তর্জাতিক থেকে এই জলবায়ু যে অ্যাডাপ্টেশন এবং এটার ক্ষতি প্রতিরোধ করার জন্য। এই জায়গায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বড় ধরনের ভূমিকা রেখেছেন। সুতরাং শেখ হাসিনা আজকে ওই একটা জায়গায় পৌঁছে গেছেন যে বিশ্বের লিডারশিপ যাদেরকে ধরা হয় তার মধ্যে তিনি এখন অন্যতম। সুতরাং আগামী যে জলবায়ু যে সম্মেলনটা হতে যাচ্ছে, যেটাকে COP26 বলা হচ্ছে, গ্লাসগোতে হবে,
ইউকে, সেখানে সবাই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে দাঁড়িয়েছে, বিশেষ করে এই তৃতীয় বিশ্বের যারা ভিকটিম, দে আর নট কন্ট্রিবিউটর অফ দিস ক্রাইম বাট দে আর দ্য ভিকটিম। সুতরাং এই ভিকটিম হিসাবে কিন্তু, এই ভিকটিম দেশের কিন্তু প্রতিনিধিত্ব হিসাবে কিন্তু তারা দেখছে অন্য দেশের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং এই জায়গা থেকে কিন্তু আজকে বাংলাদেশের একটা উচ্চতায় উঠে গেছে। সুতরাং সেইটা আমরা মনে করি যে বাংলাদেশের যে যেখানে আছেন আশা করি সেটি তারা সমুন্নত রাখবেন। এই শুধু তাদের জন্মের যে টান সেই জায়গা থেকে যে বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এখানেই আজকের মতো শেষ করি এবং প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণে কি বলেন তা জানবো এবং তার বিশ্লেষণ জানার জন্য আপনারা নিউজ 24 এর সঙ্গে থাকবেন। আশা করছি আরও খবর বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।